নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ শ্রীভূমি জেলায়। হাতে হাতে মশাল নিয়ে রাজপথে সনাতনী হিন্দুরা। বাংলাদেশি পণ্য সামগ্রী বয়কটের ডাক দিল বরাকভেলী হকার অ্যাসোসিয়েশন। শিলচর ফাটক বাজারের জমা আবর্জনা পরিষ্কারের কাজ সরজমিনে খতিয়ে দেখলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে 1 ডিসেম্বর চলো বাংলাদেশ ডাক দিল সনাতনী ঐক্যমঞ্চ। আসাম মালার অধীনে নির্মাণ হওয়া সড়কের কাজের তীব্র অসন্তুষ্ট প্রকাশ শ্রীভূমি জেলার ভৈরবনগর এলাকার জনগণ। বিজেপি বৈদেশিক পরিক্রমা বিভাগের কার্যকরী সভা অনুষ্ঠিত হলো আসাম প্রদেশ বিজেপি কার্যালয়ে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উত্তাল শ্রীভূমি জেলা। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে রাজপথে মশাল মিছিল হাজার হাজার জনতার। শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমা নির্ধারণকারী কুশিয়ারা নদীর তীরে প্রতিবাদী সভা সনাতনীদের। বাংলাদেশের চলমান হিন্দু নির্যাতনের বিরুদ্ধে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের নেতৃত্বে রাজপথে নামলেন হাজার হাজার জনগণ। শ্রীভূমি শহরের এওসি পয়েন্ট থেকে এক সুদীর্ঘ মশাল মিছিল পুরো শহর পরিক্রমা করে শম্ভুসাগর পার্কের সামনে আসার পর পুলিশি বাধার সম্মুখীন হয়। সনাতনী জনগণের প্রতিবাদী র্যালির সামনে বেশিক্ষণ ব্যারিকেড দিয়ে বাধা হয়ে দাঁড়াতে পারেনি পুলিশ প্রশাসন। পুলিশি বাধা অতিক্রম করে সনাতনীদের বীর কুশিয়ারা নদীর পাড়ের দিকে ছুটতে থাকে। বাংলাদেশে চলমান হিন্দু নির্যাতন ও ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনৈতিকভাবে গ্রেফতারির বিরোধিতা করে প্রতিবাদ সাব্যস্ত করা হয়। হাতে হাতে প্লেকার্ড, মশাল ও গেরুয়া পতাকা নিয়ে রাজপথে নেমে আসেন হাজার হাজার সনাতনী হিন্দুরা। বাংলাদেশে ঘন ঘন সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ ও সনাতনী মন্দির সমূহ ধ্বংসের তীব্র নিন্দা জানিয়ে শ্রীভূমি জেলায় শুরু হয়েছে প্রতিবাদ। শুক্রবার সন্ধ্যায় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের নেতৃত্বে সনাতন যৌথ ঐক্য মঞ্চ এক বিশাল প্রতিবাদী মিছিল বের করে বাংলাদেশে হওয়া হিন্দু নির্যাতনের প্রতিবাদ জানান। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের নেতৃত্বে হাজার হাজার জনতা এই প্রতিবাদ মিছিলে সামিল হন। আমার খালি শ্রীভূমিত নহয়, অসমত নহয়, গোটেই ভাৰতবৰ্ষৰ বিভিন্ন ঠাইত আজি দেখা পাইছোঁ আমি এই যে বাংলাদেশত সনাতনী ধৰ্মীবিলাকৰ ওপৰত যেনেকুৱা অমানৱিক অত্যাচাৰ চলি আছে, যে আমাৰ ইতিহাসত আমি এনেকুৱা দেখা নাই আৰু যে অপেনলি মঠ মন্দিৰ ভাঙি কেনে একদম পুৰা এনেকুৱা এটা পৰিৱেশ সৃষ্টি কৰিছে। আমাৰ যদি কোনোবা যদি ইহুৰ কথা পাতিবলৈ যায়, যদি আমি দেখা পাইছোঁ যে চিন্ময় কৃষ্ণ দাস আমাৰ ব্ৰহ্মচাৰীক এৰেষ্ট কৰা হৈছে। এই যিটো এটা পৰিৱেশ সৃষ্টি কৰা হৈছে, একপিনে সনাতন ধৰ্মীবিলাকৰ অৰ্থাৎ সনাতন ধৰ্মটো নাইকিয়া কৰাৰ এটা প্ৰচেষ্টা এটা চলি আছে আৰু। কাৰণ আপুনি চাব শ্লোগানটো চাব, সিহঁতৰ আমাৰ 90% হৈছে বাংলাদেশত, সেইটো কাৰণে আমাৰ ইছলামিক হেৰিয়াটো লাগিব। তাতে আমাৰ সনাতন ধৰ্ম থাকিব নোৱাৰিব, তাতে বুদ্ধ থাকিব নোৱাৰিব, তাতে খ্ৰীষ্টান থাকিব নোৱাৰিব, কোনো ধৰ্ম থাকিব নোৱাৰিব, খালি আমাৰ হেৰিয়া ইছলামে থাকিব লাগিব। সেইটো কাৰণে আমি কৈছোঁ যে আমাৰ এই ভাৰতবৰ্ষ ৰামৰ পূৰ্ণভূমি হয়, তাতে বাবৰৰ কোনো হেৰি থাকিব নোৱাৰিব, বাবৰৰ কোনো অস্তিত্ব থাকিব নোৱাৰিব। যোনে বাবৰক ফ'ল' কৰে, যোনে পাকিস্তানক ফ'ল' কৰে, আজি অতি দুখৰে ক'ব লগা হৈছে আমাৰ ভাৰতবৰ্ষৰ ফ্লেগ মাটিত দি কেনে হেৰি কৰি আছে, পাও দি কেনে হেৰি কৰি আছে। এই ফটোবোৰো যেতিয়া আমি দেখিলোঁ যে ফেচবুকত যেতিয়া মানুহে দিলে, তেতিয়া কিছুমান পাকিস্তানপন্থীয়ে ক'লে যে ইণ্ডিয়াৰ কথাটো চিন্তা কৰক, মানে সিহঁতে ভাৰতৰ নহয় নেকি? মানে ভাৰতৰ কিবা হ'লে সিহঁতে কিছুমান আসলে এনেকা মৌলবাদী আছে যিবিলাকে সিহঁতে ভাৰতত থাকে, কিন্তু সিহঁতক ভাৰতীয় বুলি নাভাবে আৰু। কিন্তু কিছুমানে আছে, ভাৰতীয় মুছলমানো আছে। সেইটো কাৰণে আজি আমি ওলাইছোঁ, এই যে আমাৰ যিটো নিৰ্যাতন চলি আছে, আমি মাননীয় প্ৰধানমন্ত্ৰীলৈ আমি অনুৰোধ কৰিম যে এই বাংলাদেশৰ যিটো নিৰ্যাতন চলিছে, এই আমাৰ সনাতন ধৰ্মীবিলাকৰ যাতে সুৰক্ষা দেওয়া হয়। আমাৰ এক্সপোৰ্ট চলি আছে, আমাৰ কৰিমগঞ্জ দি কেনে এক্সপোৰ্ট হয়। যদি এনেকা হয়, যদি বাংলাদেশে আমাৰ খাব, আমাৰ চাউল খাব, আমাৰ দালি খাব, আমাৰ পিঁয়াজ খাব, আৰু খাই কেনে ডাঙৰ ডাঙৰ কথাবিলাক কৈ থাকিব আৰু 1 মাহ যদি 15 দিন যদি সিহঁতকে ছাপ্লাইটো বন্ধ কৰি দিয়ে, তেনেহ'লে বাংলাদেশৰ অৱস্থাটো কি হ'ব? সেইটো কাৰণে আমি দাবী কৰিম, যদি এনেকুৱা হয়, যদি মানে একদম ষ্ট্ৰং একশ্যন এটা ল'ব লাগে, যাতে সনাতন ধৰ্মবিলাক যাতে ভালকৈ থাকিব পাৰে। চৰকাৰ থাকিলে কিবা এটা কমাণ্ড থাকে, চৰকাৰ থাকিলে কিবা এটা মানুহে কিবা এটা ক'ব পাৰে, পুলিচ থাকে, প্ৰশাসন থাকে। অপেন যাই কেনে মানুহক মাৰি আছে, পিটি আছে, হত্যা কৰি আছে, মন্দিৰবিলাক ভাঙি আছে।
যি টি এটা পৰিৱেশ হৈ আছে আৰু যেতিয়া যায় তেতিয়া এৰেষ্ট কৰি আছে। সেইটো কাৰণে যদি চৰকাৰ থাকে তেনেহ'লে চৰকাৰৰ এটা নীতি নিয়ম থাকে, এটা হেৰিয়ে থাকে, চৰকাৰৰ আইন ব্যৱস্থা থাকে। তাতে আইন ব্যৱস্থা নাই, চৰকাৰ বুলি কোনো জিনিস নাই। তাতে মৌলবাদীৰ এটা হেৰি আছে, কঠোৰ মৌলবাদী, অৰ্থাৎ ইছলামিক কঠোৰ মৌলবাদী যিবিলাক আছে সেইবিলাকৰ হাতত বাংলাদেশখন গুচি গ'ল আৰু পাকিস্তান গুচি গৈছে। পাকিস্তান সনাতন ধৰ্মীবিলাকৰ কোনো অস্তিত্ব নাই, বাংলাদেশো গুচি গৈছে, বাংলাদেশো এনেকৈ এটা পৰিৱেশ সৃষ্টি হৈছে। এইটো কাৰণে মই ভাবোঁ ভাৰতবৰ্ষত প্ৰধানমন্ত্ৰীক আমি অনুৰোধ কৰিম যে বাংলাদেশৰ সনাতন ধৰ্মীবিলাকৰ যাতে সুৰক্ষিত ৰাখিবৰ কাৰণে যি পদক্ষেপ ল'ব লগা হয় এনেকুৱা পদক্ষেপ লওক, যাতে আমাৰ মঠ মন্দিৰ, আমাৰ সভ্যতা সংস্কৃতি, আমাৰ যাতে কথাখিনি যাতে ভালকৈ থাকিব পাৰে। আৰু যে অপমান কৰাৰ পিছতে অতি দুখৰে ক'ব লগা হৈছে যে ভাৰতত যিবিলাক ইছলাম ধৰ্মাৱলম্বী মানুহ আছে, মানে মই প্ৰত্যেকখন ভাৰতত যিখিনি আমাৰ পাকিস্তানপন্থী যিখিনি আছে, ভাৰতীয় মুছলমানৰ কথা নকওঁ, আমি ফেচবুকত আজি দেখা পালোঁ, সিহঁতৰ কমেণ্টছখিনি আমি দেখা পালোঁ, সিহঁতক ভাৰতীয় বুলি নাভাবে নেকি? এইটো কাৰণে মই ভাবোঁ এইটো অপ'জ কৰিবলৈ গ'লে যেতিয়া আমি যাওঁ, গোটেই ৰাইজ ওলাই আহিব লাগে। একৰ্ডিংলি আমি ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰীক আমি অনুৰোধ কৰিম যে এই যে ভাৰতীয় পতাকা অৱমাননা কৰা কি আমাৰ ভাৰতৰ প্ৰত্যেকজন ৰাইজক অপমান কৰা হৈছে, ভাৰতৰ প্ৰত্যেকজন ৰাইজক যেতিয়া অপমান কৰা হৈছে তাৰ কাৰণে যাতে কঠোৰৰ পৰা কঠোৰ ব্যৱস্থা লোৱা হয়। বাংলাদেশি পণ্য সামগ্রী বয়কটের ডাক দিল বরাক ভ্যালি হকার অ্যাসোসিয়েশন। বাংলাদেশে সনাতনী হিন্দুদের সুরক্ষা না দিলে ভারত থেকে সকল প্রকার আমদানি রপ্তানি বন্ধের দাবি ভারত সরকারের কাছে। উল্লেখ্য, বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর নির্মম অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে হাসিনা সরকারের উৎখাতের পর থেকে। দিনরাত এখন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের মঠ মন্দির, ঘর বাড়ি, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গাই এখন বাংলাদেশের অবৈধ ইউনুস সরকারের কাজ হয়ে দাঁড়িয়েছে। হিন্দু মা বোনেদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা এবং হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে সরাসরি আঘাত করে ধর্ম ধ্বংস করার শপথ নিয়েছে বর্তমান বাংলাদেশের সাম্প্রদায়িক ছাত্র দল এবং ইউনুস সরকার। এমনকি সীমানা ছাড়িয়ে এবার সনাতনী গুরুদেরকেও প্রকাশ্যে টার্গেট শুরু করে দিয়েছে বাংলাদেশের উগ্র মৌলবাদীরা। ইসকন ধর্মগুরু শ্রীপাদ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকেও অবৈধভাবে গ্রেফতার করে সনাতনী হিন্দুদের কণ্ঠরোধের অপচেষ্টায় মেতেছে বাংলাদেশের প্রশাসন। তাই এবার ধৈর্যের বাঁধ ভাঙিয়ে বিপদগ্রস্ত বাংলাদেশি সনাতনীদের পাশে সরাসরি দাঁড়ালো বিশ্বের সনাতনীরা। তাই গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে বরাক ভ্যালি হকার অ্যাসোসিয়েশনও বাংলাদেশের উগ্র মৌলবাদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে। বাংলাদেশের সকল প্রকার পণ্য সামগ্রী বয়কটের ডাক দেয় বরাক ভ্যালি হকার অ্যাসোসিয়েশন। যতদিন পর্যন্ত ইসকন ধর্মগুরু শ্রীপাদ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে নিঃশর্ত মুক্তি দেওয়া হবে না এবং বাংলাদেশের সনাতনী হিন্দুদের মঠ মন্দির এবং জীবনের সুরক্ষা স্থায়ীভাবে প্রদান করা না হবে, ততদিন পর্যন্ত বরাক ভ্যালি হকার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সব ধরনের সব পণ্য সামগ্রী বয়কট করে চলবে এবং ভারত থেকে বাংলাদেশে পণ্য সামগ্রী আমদানি এবং রফতানি বন্ধের জন্য ভারত সরকারের কাছে জোরালো দাবি জানায় বরাক ভ্যালি হকার অ্যাসোসিয়েশন। তৎসঙ্গে ভারতবর্ষের সকল ভারতীয়দের কাছেও বাংলাদেশি পণ্য সামগ্রী বয়কটের আহ্বান জানায় বরাক ভ্যালি হকার্স অ্যাসোসিয়েশন। এদিন বাংলাদেশি পণ্য সামগ্রী বয়কট প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হকার অ্যাসোসিয়েশনের সম্পাদক মুন্নি ছেত্রী, সভাপতি শম্ভু দাস চৌধুরী সহ বরাক ভ্যালি হকার অ্যাসোসিয়েশনের সকল কর্মকর্তারা। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কিভাবে আমাদের হিন্দু মা বোন, আমাদের হিন্দু ভাইয়েদের উপর নির্যাতন চলছে, মঠ মন্দির ভাঙা হচ্ছে, এমনকি অত্যাচার এতটা সীমা ছাড়িয়েছে যে গত কয়েকদিন আগে আমরা দেখেছি আমাদের ইসকনের প্রভু শ্রী চিন্ময় কৃষ্ণ দাস মহারাজকেও গ্রেফতার করা হয়েছে অবৈধভাবে। সেটা সীমানা ছাড়িয়ে গেছে। তাই আমরা ভেবেছি যে আমরা অনেকবার প্রতিবাদ করেছি, অনেক লেখালেখি করেছি, অনেক মিছিল করেছি, কিন্তু এখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা অর্থনৈতিকভাবে কিভাবে বাংলাদেশকে পরাজয় করব। আমরা বাংলাদেশি যেগুলো পণ্য আছে, যেগুলো প্রোডাক্ট আছে, আমরা টোটাল বয়কট করে দেব। আজকে থেকে আমরা বরাক ভ্যালি হকার ইউনিয়নের সকল সদস্য বাংলাদেশি প্রোডাক্ট আমরা বয়কট করব। এমনকি ভারত থেকে যেগুলো রফতানি হয় সেগুলো পণ্য বন্ধ করার জন্য আমরা ভারত সরকারের কাছে দাবি জানাবো। কারণ আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা আমাদের টাকা নিয়ে বাংলাদেশিরা আমাদের হিন্দু ভাইয়েদের উপর সন্ত্রাসবাদ চালাবে, আমাদের মঠ মন্দির ভাঙবে, অর্থনৈতিকভাবে সবল হয়ে সেটা আমরা চাই না। তাই আজকে থেকে আমরা এটা শপথ গ্রহণ করেছি যে যতদিন পর্যন্ত বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনেদের নিরাপত্তা সুনিশ্চিত করা না হবে, বাংলাদেশে আমাদের মঠ মন্দির এবং আমাদের ইসকনকে সুরক্ষা প্রদান না করা হবে, ততদিন পর্যন্ত আমরা অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি সমস্ত প্রোডাক্ট, সমস্ত পণ্য আমরা বয়কট করলাম। এবং আমি কামনা করব আমাদের ভারতীয় সকল সদস্যদের কাছে,
সকল নাগরিকদের কাছে যে বাংলাদেশি যেগুলো প্রোডাক্ট আছে সেগুলো বয়কট করার জন্য। শুধু হিন্দু মুসলিমের কথা নয়, গতকালকে আমি একটা ভিডিও দেখেছি ভারতের পতাকা সেখানে কি বুয়েট বিশ্ববিদ্যালয়ের সামনে ওরা রেখে দিয়েছে এবং পায়ে মারিয়ে যাচ্ছে। কতটা জঘন্য কাজ ওরা করছে, কতটা জঘন্য। তাই আমি সবাই ভারতবাসীকে বলছি, যদি এক বিন্দু রক্ত শরীরের মধ্যে থেকে থাকে তাইলে আপনারা বাংলাদেশি প্রোডাক্ট বয়কট করবেন এবং অন্য কেউ ব্যবহার করতে দেবেন না। আর ভারত থেকে যাতে কোনো সামগ্রী বাংলাদেশে না পৌঁছায়। আসাম মালার অধীনে নির্মাণ হওয়া সড়কের কাজের জন্য তীব্র অসন্তুষ্ট শ্রীভূমি জেলার ভৈরবনগর এলাকার বেশ কয়েকটি গ্রামের জনগণ। তা নিয়ে জনগণের দাবি ছিল ভৈরবনগর বাজার এলাকায় কালভার্টের বদলে সেতু নির্মাণ করা, কিন্তু নির্মাণ সংস্থায় কালভার্ট নির্মাণ করে নিজ দায়িত্ব ঝেড়ে দেয় বলে অভিযোগ। স্থানীয় জনগণের মতে ভৈরবনগর এলাকা বন্যাক্রান্ত এলাকা। অল্প বৃষ্টিতে বৃষ্টির জল বাজারের উপর দিয়ে বয়ে যায়। এই জল মিলিত হয় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় সোনবিলে। বর্তমানে নির্মাণ সংস্থা যেভাবে কালভার্ট বানিয়েছে সেই কালভার্ট দিয়ে জল নিষ্কাশন হওয়াটা অসম্ভব। এ নিয়ে গ্রামের জনগণ ইতিমধ্যে জেলা শাসকের সাথে সাক্ষাৎ করে সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করে এক স্মারকপত্র প্রদান করার পরও ব্রিজ নির্মাণ না করে ছোট কালভার্ট নির্মাণ করেছে নির্মাণকারী সংস্থা। জনগণের সন্দেহ, সামান্য বৃষ্টিতে জলের নিচে চলে যাবে ভৈরবনগর এলাকা। নির্মাণ হওয়া কালভার্ট দিয়ে এই জল নিষ্কাশন হওয়া অসম্ভব। তাই সেতু নির্মাণের দাবিতে প্রতিবাদ সাব্যস্ত করেন এলাকাবাসী। কালপাটৰ জেগাত আমাৰ লোকে চাইছিলোঁ যে ইয়াতে যদি দলং হয় তাহলে আমাৰ প্ৰব্লেম সলভ হ'ব। সেই কাৰণত আমি আগতে ডিচি ছাৰক জনাইছোঁ, ডিচি ছাৰক ৰিটাৰ্ণ দিছোঁ, ইঞ্জিনিয়াৰ ছাৰক ৰিটাৰ্ণ দিছোঁ। ইঞ্জিনিয়াৰ ছাৰে ডিচি ছাৰে কৈছে যে ঠিক আছে আমি চাই আছোঁ। তথাপিও আজি কালিৰ পৰা কি 6 মাহ আগত আমাৰ লোকে কমপ্লেইন কৰিছিলোঁ, কিন্তু 6 মাহ পিছত কি হৈছে, কালি আহি ডিপাৰ্টমেণ্টৰ লোক আহি ইয়াতে কালভাৰ্ট বনাবলৈ লাগিছিলে। আমালোকে গাঁৱৰ মানুহে বাধা দিছোঁ যে ছাৰ এইটো আমালোকে দৃষ্টি আকৰ্ষণ কৰিছোঁ, মিডিয়া মাৰফতত যদি কিবা হয় চাই আছোঁ আৰু ছাৰক তো দিছোঁ, কিন্তু ইয়াত যদি নহয় তেনেহ'লে আমাৰ গাঁওখন ডুবি যাব। এটা দুটা গাঁও নহয়, বহুত কেইটা গাঁও আছে। এনেই বাজাৰত এটা কালভাৰ্ট হৈছিলে, সেইটো কালভাৰ্টৰ প্ৰব্লেম এতিয়াও চলি আছে। আৰু ইয়াতে যদি কালভাৰ্ট হয় তেনেহ'লে আমাৰ গাঁওখন ডুবি থাকিব, 6 মাহৰ আগত পানী ওলাব নোৱাৰে। এইটো ছাৰক কৈছোঁ আৰু মিডিয়া মাৰফতত এইটো কৈছোঁ যে এইটো যদি আপোনালোকে CM ছাৰৰ দৃষ্টি আকৰ্ষণ কৰে তেনেহ'লে ভাল হ'ব। CM ছাৰে এনেই ডেভেলপমেণ্টৰ বহুত প্ৰয়াস কৰি আছে, চেষ্টা চলাই আছে। CM ছাৰে আমাৰ চনবিল আহিও গৈছে 1-2 CM ছাৰে এইটো জনাও আছে। তথাপি ৰিকুৱেষ্ট কৰি CM ছাৰক যদি এইটো ভালকৈ এবাৰ দৃষ্টি আকৰ্ষণ কৰে তেনেহ'লে ইয়াত যদি দলং এটা হয় তেনেহ'লে আমাৰ গাঁৱৰ মানুহে ভাল এটা কিবা হ'ব, নহ'লেতো বেয়া হ'ব, মানে আমাৰ ভৱিষ্যত অন্ধকাৰ হৈ যাব। বাংলাদেশে দেশ জুড়ে চলমান হিন্দু নির্যাতনের বিরুদ্ধে ধীরে ধীরে প্রতিবাদের ঢেউ উঠছে সীমান্ত জেলা শ্রীভূমিতে। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই হিন্দুদের উপর অত্যাচার নামিয়ে গেছে মৌলবাদী শক্তি। বর্তমান অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার হিন্দুদের সুরক্ষা দিতে ব্যর্থ। বাংলাদেশি হিন্দুরা যখন নিজেদের সুরক্ষার দাবিতে 8 দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছে, সেই সময় বাংলাদেশে হিন্দুদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অকারণে গ্রেফতার করে অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ব্রহ্মচারী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারের পর থেকে নতুন করে বাংলাদেশে শুরু হয়েছে সংখ্যালঘু হিন্দুদের নির্যাতন। এর বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ শুরু হচ্ছে বাংলাদেশের পার্শ্ববর্তী জেলা শ্রীভূমিতে। রবিবার সনাতনী ঐক্য মঞ্চ হিন্দু নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের চলো অভিযানের ডাক দিয়েছে। ভারত বাংলা সীমান্তের সুতারকান্দির উলুকান্দি দিয়ে বাংলাদেশে চলো অভিযানের ডাক দিয়েছেন সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা। ইতিমধ্যে প্রতিবাদী কর্মসূচিকে সফল করে তুলতে বিভিন্ন সংগঠন সংস্থা সহ মঠ মন্দিরের সাধু সন্ন্যাসীদের নিয়ে এক প্রস্থ বৈঠক সেরে নিয়েছেন সংগঠনটির কর্মকর্তারা। হিন্দু নির্যাতনের বিরুদ্ধে তথা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবিতে বাংলাদেশ চলো অভিযান ডাক দিয়েছেন বলে জানান সনাতন ঐক্য মঞ্চের সদস্যরা। ধর্মীয় হিন্দু সংখ্যালঘুদের উপর যেভাবে নির্যাতন হচ্ছে আর তৎসঙ্গে সেই নির্যাতনের ফলস্বরূপ মানে যে প্রমুখ আমাদের হিন্দুদের যে প্রমুখ সেই প্রমুখ চিন্ময় কৃষ্ণ স্বামীর যে অনৈতিকভাবে গ্রেপ্তারি এবং ওনাকে মুক্তি দেওয়ার দাবিতে আমরা আগামী 1 ডিসেম্বর করিমগঞ্জের উলুকান্দিতে সুতারকান্দির ধারে উলুকান্দিতে আমরা সনাতনী ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমরা সবাই জমায়েত হচ্ছি এবং সেখান থেকে আমরা যে সুতারকান্দি বর্ডার আছে সেই বর্ডার দিয়ে আমরা বাংলাদেশে যাব। বাংলাদেশে গিয়ে আমাদের দাবি তাদের কাছে পেশ করব। এই উপলক্ষে আজকে গতকাল আমরা সন্ধ্যায় সরস্বতী বিদ্যানিকেতনে একটা সমন্বয় বৈঠক করেছিলাম। সেখানে বিবিধ কার্যকর্তারা এবং বিভিন্ন মঠ মন্দির এবং বিভিন্ন NGO তথা ক্লাবের কার্যকর্তারা উপস্থিত ছিলেন
সবাই ঐক্যমত হয়েছেন যে বিশাল আকারে অন্তত লক্ষাধিক লোকের সেই সমাবেশ আমরা রবিবারে করতে যাচ্ছি আমাদের উলুকান্দিতে, এবং তারপর আমরা বাংলাদেশ চলো অভিযান করব, আমরা বাংলাদেশের দিকে যাব। আজকে আমরা এই ব্যাপারে ডিসি মহোদয়ের কাছে এসেছিলাম যে আমাদের এই কার্যক্রমের জন্য পারমিশনের জন্য। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়।
যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। বৈদেশিক পরিক্রমা বিভাগের কার্যকরী সভা অনুষ্ঠিত হলো আসাম প্রদেশ বিজেপি কার্যালয়ে। বিশ্বের বিভিন্ন দেশে থাকা ভারতীয়দের একত্রীকরণ করার জন্য এই বৈঠক অনুষ্ঠিত করা হয়। বিজেপির রাজ্যিক কার্যালয়ে অনুষ্ঠিত এই কার্যকরী সভায় মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসাম প্রদেশ বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজ। এই সভার মুখ্য উদ্দেশ্য নিয়ে কার্যনির্বাহী সদস্য পবিত্র রঞ্জন রায় বলেন, বিশ্বের বিভিন্ন দেশে থাকা ভারতীয়দের একত্রিত করার লক্ষ্য নিয়ে বৈদেশিক পরিক্রমা বিভাগ কাজ করে যাচ্ছে। এর অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে এই কার্যকরী সভা। এদিন আসামের প্রতিটি জেলায় বৈদেশিক পরিক্রমা বিভাগের জেলা কমিটি গঠন করা হয়। আমাদের এখানে বিজেপি অফিসে আমরা ফরেন অ্যাফেয়ার ডিপার্টমেন্টে এখানে মিটিং ছিল। তো এখানে আমাদের অর্গানাইজেশন জেনারেল সেক্রেটারি রবীন্দ্র রাজুজি আর আমাদের বিজয়দা আর আমাদের অফিস সেক্রেটারি সুজিত বিশ্বাস, ওরাই মানে আমার বিজেপির আগে মানে বিভিন্ন ব্যক্তি। আর আমাদের এখানে কীভাবে আমরা অগ্রসর হব আগে দিই এই কমিটি নিয়ে, এটা মানে সব স্টেটের লোকে যোগাযোগ রেখে আমরা ফরেন অ্যাফেয়ার কমিটিটা কীভাবে হয়। আর ইভেন সব জায়গায় আমরা মেম্বারশিপ করার জন্য ওটা সাজেশন দেওয়া হয়েছে। আর মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ আর কি, আর স্টেট ওয়াইজ তো আমরা আসি। সব ডিস্ট্রিক্টে আমরা মানে বিজেপির কর্মকর্তাদের সাথে যোগাযোগ রেখে কাজ করার জন্য ওটাই বলে দিয়েছেন। সো most of us, we are going to go each our district to work on it and put into prospective manner, so everybody can know what we are doing for NFISL, what they're doing in our department. So I hope all the general people support us for our good cause, and our president Honorable Bhupesh Kalita, and also our Honorable Chief Minister Himanta Biswa Sharma, and they are all supporting us. শিলচর ফাটক বাজারে জমা আবর্জনা পরিষ্কারের কাজ সরজমিনে খতিয়ে দেখলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচর ফাটক বাজার এলাকার চারিদিকে থাকা বিভিন্ন দিকের নালাগুলোতে জমে থাকা আবর্জনা পরিষ্কারের কাজ সহ এই এলাকার মানুষদের সমস্যার বিষয়ে সরজমিনে এসে খতিয়ে দেখতে অবগত হন এবং কিভাবে উক্ত সমস্যাগুলোকে সমাধান করা যায় সেই বিষয়ে উপস্থিত ব্যবসায়ী ও জনগণ সহ বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বিশদভাবে আলোচনা করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী।
বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, এই জেলার সব কয়টি পুরনো ও বড় বাজারগুলোর মধ্যে অন্যতম বৃহৎ বাজার হলো ফাটক বাজার। এই বাজারের প্রত্যেকটি ড্রেনের কাজ অপরিকল্পিতভাবে হয়েছে বিগত দিনের কংগ্রেস সরকার শাসনে। পরবর্তী সময়ে বিজেপি শাসিত শিলচর পৌরসভা বোর্ডের নিরলস প্রয়াসের কারণে প্রচুর অংশে জমা জল সহ আবর্জনা পরিষ্কারের ক্ষেত্রে জনগণ নিস্তার পেয়েছেন। সেই সঙ্গে এই শিলচর পৌরসভার অধীনে থাকা 9 ও 10 নম্বর ওয়ার্ডের অধীনে এই ফাটক বাজার সংলগ্ন ড্রেনে সম্পূর্ণ জমা জলগুলো সিঙ্গির খাল হয়ে রাঙ্গির খালে গিয়ে পড়ে। তাই যতদিন পর্যন্ত রাঙ্গির খাল ও সিঙ্গির খালের দুই পাশের গার্ড ওয়ালের কাজ সমাপ্তি হবে ততদিন কিছুটা হলেও জমা জলের সমস্যা থাকবে। তাই তিনি 9 ও 10 নম্বর ওয়ার্ডের প্রত্যেক নাগরিক তথা ব্যবসায়ীদেরকে আবর্জনাগুলো ড্রেনের মধ্যে না ফেলে শিলচর পৌরসভার আবর্জনার গাড়িতে ফেলানোর অনুরোধ জানান। এদিন ওনার সঙ্গে ছিলেন শিলচর পৌরসভার শিলচর ফাটক বাজারের ইনচার্জ পঙ্কজ সিং ও বাজারবাবু প্রবীর চৌধুরী সহ অন্যান্যরা। নমস্কার, আজকে আমরা এই মুহূর্তে ফাটক বাজার নিউ মার্কেটে আছি। নিউ মার্কেট অঞ্চলে আমরা জানি যে এক পশলা বৃষ্টিতেই জমা জলের সমস্যা হয়। এই বিষয়টা নিয়ে অনেক দিন থেকেই আমি চেষ্টা করে যাচ্ছি কাজ করার জন্য। আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে 9 নম্বর আর 10 নম্বর ওয়ার্ড, এই ফাটক বাজারের যে জল, সেই জলে অনেকটাই রানীগঞ্জের জল সুদ্ধা সব জল নিয়ে অনেকভাবে প্লাবিত হন 9 নম্বর 10 নম্বর ওয়ার্ডের। সেখানে আমরা যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখব যে বিশেষ করে সিঙ্গির খাল হয়ে রাঙ্গির খালে এই জমা জলের পড়ার কথা। কিন্তু যেহেতু সিঙ্গির খাল, রাঙ্গির খাল ইত্যাদি খালগুলো এনক্রোচমেন্ট ছিল, সিলটেশন ছিল, এতদিন থেকে মানে সিলটেশন ক্লিয়ার হয়নি। স্বাধীনতার পরবর্তীকালেও সেটা টেন্ডার প্রসেসে গিয়েছে। যিনি টেন্ডার পেয়েছেন, বরাদ পেয়েছেন, গত পরশুদিন আমি রিভিউ মিটিংয়ে ওনাকে পরিষ্কারভাবে বলেছি যে 1 সপ্তাহের ভেতরে যদি উনি কাজ না ধরেন তাহলে তোমার টেন্ডারকে ক্যান্সেল করে দেওয়া হবে। আমাদের যারা বিশেষ করে 9 নম্বর 10 নম্বর ওয়ার্ডের যারা কার্যকর্তারা রয়েছেন, এখানে আমাদের রঞ্জিতা আছেন, আমাদের মণ্ডল প্রেসিডেন্ট নীরব চৌধুরী আছেন, জুয়েল পাল আছেন, রঞ্জিতা আছেন, তো বিভিন্নভাবে তারা মিলে শঙ্কর সেন রয়েছেন, এখানে আমার যুবমোর্চার দায়িত্ব ছিলেন। তো সবাই মিলে আমরা এই কাজগুলোকে করেছি। তো এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সেটা একদিনে করা সম্ভব না, এটা দীর্ঘদিনের সমস্যা। তো এই দীর্ঘদিনের সমস্যার সমাধানের লক্ষ্যে এই মুহূর্তে এখানে আমরা সবাই মিলে আমরা দেখেছি ফাটক বাজারকে ঘুরে। আমার মনে হয়েছে যে অন্ততপক্ষে 300 মিটারের একটা ড্রেন এই মুহূর্তে আমাদের করতে হবে, কাভার ড্রেন। এই 300 মিটার ড্রেন যদি আমরা করতে পারি তাহলে অন্ততপক্ষে 40-50% যে সমস্যা জমা জলের, যে ফাটক বাজারের ভেতরে জমা জলের সমস্যা, সেটার থেকে আমরা মুক্তি পাবো। কিন্তু সম্পূর্ণ সমস্যার সমাধান করতে গেলে সিঙ্গির খালের বোথ সাইড গার্ডওয়াল, রাঙ্গির খালের বোথ সাইড গার্ডওয়াল ডিসিলটেশন করে সেটাকে ক্লিয়ার করলে স্মুথলি জল বেরোবে। আমরা সেই প্রয়াসে আছি। আমরা আশা রাখছি যে 2025 মার্চের ভেতরে একটা কিছু করা সম্ভব হবে। আর আমি আপনাদের মাধ্যমে শিলচরবাসী শ্রদ্ধা জনসাধারণকে, বিশেষ করে ফাটক বাজার 9 নম্বর 10 নম্বর ওয়ার্ডের জনসাধারণকে আবেদন করতে চাই যে আপনারা যেভাবে আমি লক্ষ্য করেছি যে অনেক জায়গায় আবর্জনা রয়েছে, তো যারা আবর্জনা ফেলছেন তাদেরকে আপনারা অনুরোধ রাখবেন যে আবর্জনাটা ড্রেনে না ফেলার জন্য। আমরা এসবিএমের মাধ্যমে প্রত্যেক বাড়ির থেকে জাবড়া কালেকশনের জন্য এনজিওরা কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। তো আমি অনুরোধ রাখবো যে আপনারা যে আপনাদের বাড়ির আবর্জনা, ডেইলি আবর্জনা, সেটা আপনারা বাড়িতে রাখুন। যখন এনজিও আসবে সেই এনজিওর একদম নমিনাল চার্জেস রয়েছে 100 টাকা মাসে। তো এই 100 টাকা দিয়ে এই আবর্জনা যদি আপনারা এনজিওকে দিয়ে দিন তাহলে এই এনজিও আবর্জনাগুলো কালেক্ট করে তার নিয়ারবাই যে এরিয়া আছে সেখানে নিয়ে সেটা ফেলবে। নিয়ারবাই এরিয়া বলতে আমি সেটা বোঝাতে চাই যে শিলচর মিউনিসিপ্যাল বোর্ডের অধীনে আমি আসার পর আমরা ট্রান্সফার স্টেশন অর্থাৎ ছোটো ছোটো ট্রান্সফার স্টেশন করে এখানে আমরা ওয়াটার ওয়ার্কস রোডে একটা ট্রান্সফার স্টেশন করছি। বিশেষ করে ফাটক বাজারকে সামনে রেখে যে আবর্জনাগুলো আসে, এই আবর্জনাগুলো যদি আমরা নিয়ে যেতে ট্রেঞ্চিং গ্রাউন্ডে চাই তাহলে এই আবর্জনা একদিনের আবর্জনা 3 দিনে নিয়ে যাওয়া সম্ভব না। তার জন্য নিয়ারবাই আমরা ট্রান্সফার স্টেশন ক্রিয়েট করছি। ট্রান্সফার স্টেশনে কী হয় যে জাবড়াগুলোকে কম্প্যাক্ট করার একটা মেশিনের ব্যবস্থা আছে। এই কম্প্যাক্ট করে যদি 100 টন যদি জাবড়া হয় সেটাকে 10 টনে রূপান্তরিত করে সেটা ইজিলি যাতে আমরা ট্রেঞ্চিং গ্রাউন্ডে নিয়ে ফেলতে পারি তার ব্যবস্থা করা। ইতিমধ্যে সেটা কাঁচা কলেজের সামনে শুরু হয়েছে, আর একটা ট্রান্সফার স্টেশন এখানে তৈরি হচ্ছে। এই ট্রান্সফার স্টেশন হলে পরে আমি আশা রাখছি। শূন্যবার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।